নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন এমআর জেমসের লেখা ক্যানান আলভারিকের স্ক্র্যাপ বুক। এমআর জেমস মানে বুঝতেই পারছেন গল্পটা ভূতের। উনি ভূত বা পিশাচের যেসব বর্ণনা দিতেন সেগুলো ভারী ভয়ানক। তবে হ্যাঁ, সেটা আপনাকে একা আধো অন্ধকার ঘরে বসে পড়তে বা শুনতে হবে, তাহলে সেই অনুভূতিটা পেতে পারেন। যাই হোক, এখন থেকে প্রতিটা গল্পের রিভিউ দেওয়া শুরু করেছি, আর আজকের গল্পের শেষেও থাকবে একটা রিভিউ। তার আগে আপনিও গল্পটা শুনে দেখুন, এটাকে আপনি 5-এর মধ্যে কত দেবেন। গল্পের শেষে আমি আমার রেটিং দেব। শুনতে থাকুন আজকের গল্প, এমআর জেমসের লেখা কাহিনী ক্যানান আলভারিকের স্ক্র্যাপ বুক। সেইন্ট বার্ট্রান দে কোমিংস হল ছোট ক্ষয়প্রাপ্ত শহর, যেটা অবস্থান করছে পিরানিস পর্বতের ঢালে। ফরাসি বিপ্লবের আগে জায়গাটা বিশপদের বাসস্থান ছিল এবং সেখানের গির্জা দেখতে এখনো বেশ কিছু পর্যটক এখানে এসে থাকেন। 1883 সালের এক বসন্তে এই পুরনো শহরটিতে একজন ইংরেজ যুবক বেড়াতে আসে। যদিও এখন আর এটাকে ঠিক শহর বলা যায় না, লোক সংখ্যা কমে গিয়ে এখন 1000-এর নিচে গিয়ে ঠেকেছে। ছেলেটা এসেছিল টালিউস থেকে। সে যাচ্ছিল গির্জাটা পরিদর্শন করতে। সে তার 2 বন্ধুকে টালিউসে রেখে চলে আসে শহরে। বন্ধুদের জানায় পরদিন সকালের মধ্যে সে ফিরে আসবে। তার বন্ধুদের ঐতিহাসিক বিষয়ে তেমন ঝোঁক ছিল না, কিন্তু অন্যদিকে যুবকটি, যার আর্কিওলজির প্রতি অত্যন্ত আগ্রহ, সে সকাল সকাল এসে পৌঁছায় শহরে এবং ঠিক করে গির্জার খুঁটিনাটি সমস্ত তথ্য এবং ছবি সে তুলে নেবে। এই কাজের জন্য দরকার ছিল চার্চের কেয়ারটেকারের সাহায্য, যে তাকে সারাদিন সঙ্গ দেবে। কাছাকাছি একটা সরাইখানায় সেই কেয়ারটেকার থাকে। তাকে ডেকে আনা হলো। লোকটা আসতে তাকে দেখে ইংরেজ যুবকটির চিত্তাকর্ষক বলে মনে হয়। কেয়ারটেকারটি ছিল একজন ছোটখাটো শুকনো শরীরের থুরথুরে বয়স্ক বুড়ো, ফ্রান্সের অন্যান্য চার্চে যেমনটা দেখা যায় আর কি। কিন্তু এই লোকটার মধ্যে এক প্রকার অদ্ভুত স্নায়বিক দুর্বলতা লক্ষ্য করা যায়, যেটা লোকটার মুখে একটা আতঙ্কের ছাপ ফুটিয়ে তুলেছে। সে ক্রমাগত নিজের ঘাড়ের উপর দিয়ে উকি দিয়ে চলেছে এবং তার শরীরেও এক ধরনের উত্তেজনা লেগে, যেন তার আশঙ্কা এই বুঝি তাকে কেউ আক্রমণ করবে। ইংরেজ যুবকটি ঠিক বুঝে পেল না লোকটার কি কোনো মানসিক রোগ আছে, নাকি কোনো অপরাধ বোধ রয়েছে, কিংবা সে কি তার স্ত্রীকে ভয় পায়। কিন্তু কারণ যাই হোক না কেন, লোকটা যে সত্যি সত্যি কিছু কারণে ভীত তা স্পষ্ট। যাই হোক, আমরা সেই ইংরেজ যুবকটিকে ডেনিসন বলে ডাকবো। তো ডেনিসন খুব শীঘ্রই নিজের নোটবুক আর ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। শুধু মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছিল কেয়ারটেকারটির দিকে। যতবার সে তাকিয়েছে ততবার দেখল লোকটা হয় দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে, অথবা চার্চের কোনো চেয়ারে কুঁজো হয়ে বসে রয়েছে। খানিক বাদে ডেনিসনের অস্বস্তি বোধ হতে শুরু করে। সে ভাবে কেয়ারটেকারটির হয়তো খিদে পেয়েছে, কারণ লাঞ্চের সময়ও হয়ে গেছে। কিন্তু তার হয়তো চিন্তা, ডেনিসনকে এখানে একা রেখে গেলে সে হয়তো কিছু চুরি করে নিতে পারে। আপনি চাইলে বাড়ি যেতে পারেন, অবশেষে বলল ডেনিসন। কাজ যা বাকি আছে ওটা আমি একাই করে নিতে পারবো। আমার আর 2 ঘন্টা মতো লাগবে, আর তাছাড়া আপনার ঠান্ডাও তো লাগছে, তাই না? কেয়ারটেকারটি চমকে ওঠা সুরে বলল, হ্যাঁ, সে কি বলছেন? একেবারেই না। আমি আপনাকে এখানে একা ফেলে যেতে পারি না, এক মুহূর্তের জন্যও না। সে 2 ঘন্টা হোক আর 3 ঘন্টা, আমার সেসবে কিছু যায় আসে না। আমি এমনিও খেয়েছি, আর আমার তেমন ঠান্ডাও লাগছে না। তবে ধন্যবাদ। ডেনিসন বেশ অবাক হয় এবং ভাবে, আমি ভাই তোমায় সতর্ক করেছি, এবার বাকি তুমি নিজেই বোঝো। 2 ঘন্টা শেষ হবার আগে আগেই ডেনিসন সমস্ত চার্চটা ভালো করে ঘুরে দেখেছে। প্রতিটা স্টল, বিরাট ভগ্নপ্রায় অর্গানটা, অবশিষ্ট দাগ লাগা কাজগুলো, টাপেস্ট্রি এবং ট্রেজার রুমটাও। এই পুরোটা সময় কেয়ারটেকারটি তার কাছাকাছি ছিল।
মাঝে মাঝে বড় সড়ো খালি বাড়িতে যেমন শব্দ হয়ে থাকে, সেসব কানে আসতে চমকে চমকে ফিরে তাকাচ্ছিল সে। এই শব্দগুলোর কিছু কিছু সত্যি অদ্ভুত ছিল বটে। একবার ডেনিসন আমায় বলেছিল, আমি দিব্যিকে বলছি, একসময় আমি টাওয়ারের উপর থেকে একটা যান্ত্রিক অট্টহাসির মতো কিছু শুনতে পেয়েছিলাম। আমি তখন কেয়ারটেকারটার দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে তাকাই, দেখি তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। সে এসেছে? না না, মানে কেউ না, দরজা তো বন্ধ আছে, তাই না? এতটুকু বলেছিল সে। তারপর দুজনে একে অপরের দিকে প্রায় 1 মিনিট নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। আরো একটা অদ্ভুত ঘটনা ডেনিসনকে বিভ্রান্তিতে ফেলে দেয়। সে তখন অল্টারের পিছনের একটা বড়সড় কালচে পেইন্টিং পর্যবেক্ষণ করছিল। সেন্ট বার্ট্রান্ডে ঘটা এক চমৎকারের ছবি অঙ্কিত ছিল সেখানে। ছবিটা এতটাই ঝাপসা হয়ে গিয়েছিল যে সেটার কিছু মানে বের করাও কঠিন, কিন্তু সেটার নিচে ল্যাটিন ভাষায় একটা শিরোনাম লেখা রয়েছে, কিভাবে সেন্ট বার্ট্রান্ড একজন মানুষকে মুক্ত করেছিল, যাকে স্বয়ং শয়তান গলা টিপে মারতে চেয়েছিল। ডেনিসন এই সময় কেয়ারটেকারটির কাছে এই নিয়ে ঠাট্টাসূচক কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু বলার আগেই সে থেমে যায়, কারণ সে দেখলো লোকটা হাঁটু গেড়ে বসে রয়েছে মেঝেতে, গভীর যন্ত্রণার সাথে তাকিয়ে রয়েছে ছবিটার দিকে। তার হাত দুটো বুকের কাছে জোর করা এবং গাল বেয়ে টপ টপ করে চোখের জল গড়িয়ে পড়ছে। ডেনিসন ভান করলো সে কিছুই দেখেনি, কিন্তু তাকানো থেকে নিজেকে আটকাতে পারল না। একটা ঝাপসা পেইন্টিং একজন মানুষের মনে এতটা আবেগের সৃষ্টি কি করতে পারে? তার মনে হলো সে যেন এতক্ষণে কেয়ারটেকারটি সারাদিনের এই অদ্ভুত আচরণের কারণটা ধীরে ধীরে বুঝতে শুরু করেছে। হয়তো মানুষটা কোনো কিছুর প্রতি গভীরভাবে অবসেসড হয়ে রয়েছে, কিন্তু সেটা কি? তখন প্রায় 5টা বাজে এবং দিনের আলো ফুরিয়ে এসেছে। অন্ধকার ছড়িয়ে পড়ছিল চার্চটায়, এবং অদ্ভুত শব্দগুলো, যেমন পায়ের শব্দ, দূর থেকে ভেসে আসা কণ্ঠস্বর, সেগুলো যেন এখন বেশি করে শোনা যাচ্ছে। হয়তো সন্ধে নামার ফলে সমস্ত ইন্দ্রিয়গুলো বেশি সজাগ হয়ে উঠছে। এই প্রথম মনে হলো কেয়ারটেকারটি যেন এখান থেকে চলে যেতে চায়। ডেনিসনকে যখন সে দেখল ক্যামেরা আর নোটবুক ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে, তখন যেন স্বস্তির নিঃশ্বাস পড়ল তার মুখ দিয়ে। সে দ্রুত ডেনিসনকে নিয়ে চলে গেল পশ্চিমের দরজাটার দিকে, কারণ সেখানে টাওয়ারটা রয়েছে আর এখন বেল বাজানোর সময়। মোটা দড়িটা ধরে কয়েকবার টান দিতে বিরাট আকৃতির বেলটা বাজতে শুরু করে, যে শব্দ ছড়িয়ে পড়তে থাকে সমস্ত পার্বত্য এলাকা জুড়ে। চার্চের দরজার সামনে আসতে তারা কথা বলতে আরম্ভ করে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পবিত্রতা বিষয়ক প্রাচীন বইয়ে আগ্রহ রাখেন, বলল কেয়ারটেকার। হ্যাঁ, অবশ্যই। আমি আপনাকে জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম এখানে কোনো লাইব্রেরি আছে কিনা, বলল ডেনিসন। আগে না স্যার, একসময় একটা ছিল বটে, তবে এখন আর নেই। কেয়ারটেকারটি একটু দ্বিধা করে, তারপর হঠাৎ বলল, কিন্তু স্যার, যদি আপনি তেমন পছন্দ করেন, তাহলে আমার বাড়িতে এমন একটা বই রয়েছে যেটা আপনার ভালো লাগতে পারে। আমার বাড়ি এখান থেকে বেশি দূরে নয়। ডেনিসন যে এতদিন স্বপ্ন দেখত ফ্রান্সের কোনায় কোনায় লুকিয়ে থাকা দুষ্প্রাপ্য ম্যানুস্ক্রিপ্টগুলো আবিষ্কার করবে, সে এমন প্রস্তাব শুনে বেশ উত্তেজিত অনুভব করল। তারপরই তার মনে এসে জমা বাঁধল সন্দেহ, হয়তো এটা কোনো একঘেয়ে পুরনো বই হতে পারে। আর তাছাড়া যেসব মূল্যবান বই এখানে ছিল, সেগুলো বহু বছর আগেই অন্যান্য সংগ্রহকারীরা খুঁজে বের করেছে। তবুও যদি সে না গিয়ে দেখে জিনিসটা, তাহলে সেটা বোকামি হবে। সে জানে যদি সে ওটা না দেখে আসে, তাহলে ওর আফসোস হবে পরে। হাঁটার সময় ডেনিসনের মনে একটা চিন্তা জাগে, লোকটা তাকে প্রথমে আমন্ত্রণ জানাতে দ্বিধা করছিল কেন? তার মনে এই আশঙ্কাও জাগে, লোকটা তাকে নিয়ে ডাকাতি বা সেই রকম জাতীয় কিছু করবে না তো? কারণ ইংরেজদের টাকা পয়সা ভালো রয়েছে, সেটা এরা ভালো মতোই জানে। ডেনিসন তাই উদ্দেশ্যহীনভাবেই জানায় যে তার 2 বন্ধু কাল সকালে এসে তার সাথে যোগ দেবে।
অবাক চোখে সে দেখে, কথাটা শুনে বুড়ো লোকটা যেন স্বস্তি বোধ করল। হ্যাঁ, বেশ 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 খুশির সাথেই বলল কেয়ারটেকার। হ্যাঁ, খুবই ভালো কথা। স্যার এবার নিজের বন্ধুদের সাথে ঘুরবেন, তারা সব সময় ওনাকে সঙ্গ দেবে। বেশ ভালো ভালো, একসাথে ঘোরা খুবই ভালো। লোকটাকে এখন যেন বেশ শান্ত মনে হচ্ছে। ওরা শীঘ্রই এসে পৌঁছালো কেয়ারটেকারের বাড়িতে। সেটা অন্য বাড়িগুলোর তুলনায় একটু বড় ছিল, পাথরের তৈরি, যার দরজার উপরে ঢাল বানানো রয়েছে। এই ঢাল আলবেরিক দে মলিয়নের অন্তর্ভুক্ত। তারা বিশপ জন দে মলিয়নের দূর সম্পর্কের আত্মীয় ছিল। বাড়ির উপরের জানলাটা খোলা ছিল এবং বাকি বাড়িগুলোর মতোই এটাও ভগ্নপ্রায় দশা। দরজার কাছে পৌঁছাতে কেয়ারটেকার থামল। হয়তো আপনার কাছে অতটা সময় হবে না, তাই না? বলল সে। সময়? আমার কাছে অনেক সময় আছে, বলল ডেনিসন। হ্যাঁ, কাল অবধি আর কোনো কাজ নেই। আপনার কাছে কি আছে দেখাই যাক। এই সময় দরজাটা খুলে যায় এবং একটা মুখ দেখা যায় সেখানে। জোয়ান একজনের মুখ, কিন্তু তার মুখেও সেই একই দুশ্চিন্তার ছাপ। তবে এক্ষেত্রে দুশ্চিন্তাটা নিজের থেকে অন্য কারো প্রতি বলে বেশি মনে হচ্ছে। স্পষ্ট বোঝা যায় এ হলো কেয়ারটেকারটির ছেলে। তার মুখের দুশ্চিন্তাটাকে বাদ দিলে তাকে বেশ সুদর্শন দেখতে। তার ভাবভঙ্গি আরো উজ্জ্বল হয়ে ওঠে যখন সে দেখে তার বাবা একজন আগন্তুককে সাথে করে নিয়ে এসেছে। ছেলে এবং বাবা একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করে। কেয়ারটেকার বলল, উনি চার্চে হাসাহাসি করছিলেন। যেটা শোনা মাত্র ছেলেটার মুখ আশঙ্কায় ভরে গেল। একটু পর ওরা প্রবেশ করলো বাড়ির বসার ঘরে। উঁচু সিলিংওয়ালা ছোট একটা ঘর, মেঝে পাথরের তৈরি। দেওয়ালে টাঙানো রয়েছে একটা ক্রুসিফিক্স, যেটা সোজা গিয়ে ঠেকেছে সিলিংয়ে। ক্রুসটা রং করা হয়েছে কালো রং দিয়ে, তবে যীশু খ্রিস্টের দেহ স্বাভাবিক রঙেই রং করা হয়েছে। সেটা নিচে রাখা একটা দেরাজ। একটা বাতি এনে চেয়ার পাতার পর কেয়ারটেকারটি চলে গেল দেরাজের কাছে। একই সাথে উত্তেজনা এবং ভয় মেশানো শরীরে সে দেরাজের থেকে বের করে আনলো একটা বড়সড় বই, যেটা কাপড় দিয়ে ঢাকা। কাপড় সরানোর আগে ডেনিসনের মধ্যে কৌতূহল জন্মায়। পুজো আর্চার বইয়ের তুলনায় যথেষ্ট বড় বইটা, ভাবল সে, অর্থাৎ মূল্যবান কিছু হতে পারে। যখন বইটা পুরোপুরি বের করে আনা হলো, তখন ডেনিসন বুঝলো সে সত্যি সত্যি অসাধারণ কিছু দেখছে। তার সামনে পড়ে রয়েছে ভাঁজ করা একটা কাগজের বই, যেটা সম্ভবত 1600 শতকের, যার কভারের স্ট্যাম্পে নাম লেখা ক্যানন আলবারিক দে মলিয়ন। বইটাতে মোটামুটি 150টা পৃষ্ঠা রয়েছে এবং প্রতিটা পাতায় একটা করে প্রাচীন ম্যানুস্ক্রিপ্ট যুক্ত করা রয়েছে। এরকম কিছু ডেনিসন খুঁজে পাবে বলে কল্পনাও করেনি। সেখানে 10টা পৃষ্ঠা নিয়ে জেনেসিসের বিষয় লেখা, যার সাথে খ্রিস্টপূর্ব 700 শতাব্দীর কিছু চিত্র অঙ্কন করাও রয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারটা বোধ হয় 20 পৃষ্ঠা জুড়ে ল্যাটিন অক্ষরে আনসিয়াল স্ক্রিপ্টের লেখাটা। মানব সভ্যতার শুরুর দিকে এরকম ধাঁচে লেখা হতো। সেখানের কিছু লেখা পড়তেই ডেনিসন বুঝতে পারে এটা নিশ্চয়ই অজ্ঞাত ধর্ম নিয়ে লেখা। হয়তো প্যাপিরাসের হারিয়ে যাওয়া কাজগুলোর একটা হতে পারে এটা। ডেনিসন একটা বিষয় নিশ্চিত ছিল, তাকে এই বইটা সাথে করে কেমব্রিজ নিয়ে যেতেই হবে। এমনকি যদি তাকে তার সর্বস্ব টাকা খরচ করতে হয়, তাতেও। সে তাকায় কেয়ারটেকারটির দিকে, দেখতে চায় লোকটার মুখে এমন কোনো অভিব্যক্তি কি রয়েছে যা দেখে বোঝা যাবে লোকটা বইটা বিক্রি করতে চায় কিনা। কেয়ারটেকারের মুখ ফ্যাকাশে এবং তার ঠোঁট কাঁপছে। আপনি বইয়ের শেষের পৃষ্ঠাটা খুলে দেখুন, বলল সে। ডেনিসন তাই করল। পাতা উল্টানোর সময় সে আরো অনেক মূল্যবান জিনিস দেখতে পেল। শেষের পাতায় দেখল সেখানে 2টো পৃষ্ঠা রয়েছে, বাকি পৃষ্ঠাগুলোর তুলনায় যথেষ্ট নতুন। বোধহয় এটা ক্যানন আলবারিকের সময়কার। সে বোধহয় এখানে লাইব্রেরি তত্ত্বাবধানে ছিল। পাতা দুটোর প্রথমটায় খুব সতর্কভাবে একটা ম্যাপ আঁকা,
যেটা দেখা মাত্র ডেনিসন চিনে ফেলল। ওটা হলো গির্জার দক্ষিণ দিকের লেআউট। ম্যাপের কোণের দিকটায় কিছু অদ্ভুত চিহ্ন আঁকা, যেটা দেখে মনে হচ্ছে গ্রহজনিত চিহ্নের মতো কিছু। সেই সাথে হিব্রু ভাষায় কিছু লেখাও রয়েছে। সেখানে উত্তর পশ্চিম দিকে সোনালী রঙের একটা ক্রুশ আঁকা। ম্যাপের নিচে কিছু ল্যাটিন ভাষায় লেখা, যার অর্থ দাঁড়ায় এই রকম: 12ই ডিসেম্বর 1694 সালের জবাবগুলো। প্রশ্নগুলো হলো, আমি কি সেটা খুঁজে পেয়েছি? উত্তর, তুমি পাবে। আমি কি বড়লোক হব? তুমি হবে। আমি কি এক মূল্যবান জীবন কাটাবো? তুমি কাটাবে। আমার মৃত্যু কি বিছানায় হবে? তাই হবে। এটা তো এক প্রথম শ্রেণীর ধনসম্পদ উদ্ধারকারী লিখে যাওয়া কথা। মনে মনে ভাবে ডেনিসন, তারপর পাতা উল্টায়। একটা চিত্র বা হাতে আঁকা ছবি যেটা ডেনিসনকে এতটা চমকে দিতে পারে সেটা সে ভাবতেও পারেনি। যদিও আসল আঁকাটা এখন আর অক্ষত নেই, শুধু সেটার একটা ফটো অবশিষ্ট রয়েছে, এবং সেটাই যথেষ্ট। কালচে বাদামি রঙের একটা ছবি, সম্ভবত 1600 শতকের, এবং সেটা এক ঝলক দেখতেই ও বুঝল এটা বাইবেলে উল্লেখিত একটা দৃশ্য। দৃশ্যটা অভ্যন্তরীণ, সেখানে মানুষ রয়েছে এবং আসবাবপত্রও রয়েছে, যাদের মধ্যে লেগে রয়েছে 200 বছর আগের ছাপ। ছবিটার ডান দিকে একটা সিংহাসন, যার উপর বসে রয়েছে রাজা। সিংহাসনের দুধারে দুটো সিংহ দাঁড়িয়ে। স্পষ্ট বোঝা যায় এটা হলো রাজা সলোমন। তিনি তার রাজদণ্ড হাতে নিয়ে খানিকটা ঝুঁকে রয়েছে, অনেকটা আদেশ দেওয়ার ভঙ্গিতে। তার মুখে ফুটে রয়েছে আতঙ্ক ও বিরক্তি মেশানো ছাপ, কিন্তু একই সাথে তার ক্ষমতার প্রতি নিজের বিশ্বাস এবং নিয়ন্ত্রণ দেখা যাচ্ছে তাতে। ছবির বাদিকটা হলো তাজ্জব করার মতো, সেখানেই নজরটা বেশি যায়। সিংহাসনের সামনে দাঁড়িয়ে 4 জন সৈনিক, তারা কুঁজো হয়ে থাকা একটা আকৃতিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। পঞ্চম সৈনিকটি মৃত অবস্থায় পড়ে রয়েছে মাটিতে, তার ঘাড় বেঁকে রয়েছে এবং চোখ ফেটে রক্ত বেরিয়ে আসছে। বাকি 4 জন সৈনিক তাকিয়ে রয়েছে রাজার দিকে, তাদের চোখে মুখে ভয়ের ছাপ। স্পষ্ট বোঝা যায় তারা রাজার উপর বিশ্বাস করে বলেই এখানে উপস্থিত আছে। তাদের এই সমস্ত ভয়ের মূল উৎস হল তাদের মাঝে অবস্থিত সেই অদ্ভুতদর্শী প্রাণীটা। সেই প্রাণীটার ভয়ঙ্করতার বর্ণনা দেওয়াটাও কঠিন। সেই ছবিটা আমি একবার একজন বায়োলজির প্রফেসরকে দেখিয়েছিলাম, যিনি তার যুক্তিবাদী এবং অকল্পনীয় মনের জন্য বিশেষভাবে পরিচিত। তিনি ছবিটা দেখে এতটা ভয় পেয়েছিলেন যে কিছুদিন যাবৎ তিনি সন্ধ্যের পর একা থাকতে চাইতেন না। এমনকি উনি এও বলেছিলেন উনি বেশ কয়েক রাত যাবৎ রাতে আলো জেলে ঘুমাতেন। আকৃতিটাকে প্রথমে দেখলে শুধু চোখে পড়বে কোনো কঠিন বস্তুর উপর কালো কোঁকড়ানো চুল জড়িয়ে রাখা আছে, কিন্তু শীঘ্রই আপনি বুঝবেন সেটার মধ্যে রয়েছে একটা দেহ, যেটা অস্বাভাবিক রকমের রুগ্ন, অনেকটা কঙ্কালের মতো। তার শরীরের মাংসগুলো সেরে রয়েছে হাড়ের সাথে। ওটার হাতের রংটা অদ্ভুত ফ্যাকাশে, ঠিক তার বাকি শরীরের মতোই। সেটাও ঢেকে রয়েছে কালো চুলে। তার আঙুল থেকে বেরিয়ে রয়েছে ধারালো নখ। সেটার চোখের রং উজ্জ্বল হলুদ বর্ণের এবং কালো কুচকুচে চোখের মণি। প্রচণ্ড ঘৃণার চোখে সে তাকিয়ে রয়েছে রাজার দিকে। ছবিটার ভয়াবহতা যদি কল্পনা করতে চান তাহলে ভাবুন, সাউথ আমেরিকার যেসব বিশালাকার মাকড়সাগুলো পাখি ধরে খায়, তাদেরকে যথেষ্ট বুদ্ধিমত্তা দিয়ে মানুষের রূপ দিয়ে দিলে যেমনটা হবে, অনেকটা তেমন। যারা যারা এই ছবিটা দেখেছে তারা প্রত্যেকে একই কথা বলেছে, দেখে মনে হয় যেন এটা বাস্তবিক ছবি। প্রাথমিক ধাক্কাটা পেরোনোর পর ডেনিসন তাকালো কেয়ারটেকার এবং তার ছেলের দিকে। কেয়ারটেকার নিজের দুহাত দিয়ে চোখ ঢেকে রেখেছিল এবং তার ছেলেটি তাকিয়েছিল দেওয়ালে টাঙানো ক্রুসিফিক্সের দিকে। কাপা শরীরে প্রার্থনা করছিল সে। অবশেষে ডেনিসন প্রশ্ন করে, এই বইটা বিক্রি করবেন? আবার সেই আগের মতোই দ্বিধাবোধ। তারপর কেয়ারটেকার বলল, যদি আপনি চান তবে কত টাকায় বিক্রি করবেন? আমি এর জন্য 250 ফ্রান্স নেব। ডেনিসন অবাক হয়।
যারা দুষ্প্রাপ্য বই সংগ্রহ করে তাদের যে কেউ এটা এত কম টাকায় কিনতে লজ্জা বোধ করবে, এবং ডেনিসনের মনেও সেটা আঘাত করে। দেখুন মশাই, আপনার এই বইটার দাম 250 ফ্রান্সের থেকে অনেক বেশি, অনেক মানে অনেক। কিন্তু কেয়ারটেকার নিজের মতের পরিবর্তন করল না। আমি এর জন্য 250 ফ্রান্সের থেকে 1 টাকাও বেশি নেব না। ডেনিসন এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারত না। সে টাকা চুকিয়ে একটা রিসিট লিখে দেয় এবং চুক্তির উদ্দেশ্যে 1 গ্লাস মদ পান করে সে। এরপর কেয়ারটেকারটিকে অন্য মানুষ বলেই মনে হতে লাগলো। সে এখন সোজা হয়ে দাঁড়িয়েছে। এখন আর সে চিন্তিত চোখে এদিক ওদিক দেখছে না। ডেনিসন যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। চলুন আপনাকে হোটেল অবধি এগিয়ে দিয়ে আসি, বলল কেয়ারটেকার। আরে না না, তার দরকার হবে না, হোটেলটা তেমন দূরে নয়, তাছাড়া আজ পূর্ণিমা, রাস্তা চিনতে অসুবিধে হবে না। কেয়ারটেকারটি আরো কয়েকবার যাবার জন্য জোর দিল, কিন্তু ডেনিসন নম্রভাবে তা প্রত্যাখ্যান করে। তাহলে যদি দরকার পড়ে আমাকে অবশ্যই জানাবেন, আর মনে করে রাস্তার মাঝখান বরাবর হাঁটবেন, রাস্তার ধারগুলো খুবই এবড়ো খেবড়ো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলল ডেনিসন। সে এখন তার নতুন পাওয়া সম্পদ নিয়ে একা থাকতে চায়। সে বইটা বগলের নিচে নিয়ে উঠে আসে হলের উপর। এই সময় সেখানে উপস্থিত হয় কেয়ারটেকারের ছেলেটি। হয়তো তার মনে অন্য কোনো পরিকল্পনা রয়েছে। বোধহয় সে এই বিদেশিকে এত কম টাকায় জিনিসটা নিয়ে যেতে দিতে চায় না। একটা রূপালী ক্রুশ এবং তার সাথে এই ছোট একটা গলার চেন, আপনি কি এটা গ্রহণ করবেন? ডেনিসনের এসবের প্রয়োজন নেই, তাও সে জানতে চায় কত দাম সেগুলোর। কোনো টাকা লাগবে না, আপনাকে এগুলো আমি উপহার হিসেবে দিতে চাই। ডেনিসন দেখেই বুঝতে পারছে যে ছেলেটি খুবই ধন্য বোধ করছে, যার দরুন সে তার ধন্যবাদ জানাতে জিনিসগুলো ওকে দিতে চায়। ছেলেটা চেনটা পরিয়ে দেয় ওর গলায়। যা মনে হচ্ছে ডেনিসন এই বাবা আর ছেলের জন্য এমন কিছু করেছে যার দরুন ওরা সারা জীবন ডেনিসনের কাছে ঋণী থেকে যাবে। বইটা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ওরা দুজন দরজার কাছে দাঁড়িয়ে তাকিয়ে থাকে তার দিকে। ডিনার শেষে ডেনিসন চলে আসে বেডরুমে। এখন অবশেষে সে তার বই নিয়ে একেবারে একা। সরাইখানার ল্যান্ডলেডি বেশ উৎসাহিত ছিলেন যখন উনি শুনলেন যে ডেনিসন কেয়ারটেকারের বাড়িতে গিয়েছে এবং সেখান থেকে এই বইটা কিনেছে। এমনকি ডেনিসনের এটাও মনে হয়েছে যে সে হলওয়েতে ল্যান্ডলেডির সাথে কেয়ারটেকারটিকে কথা বলতেও শুনেছে। কিছু একটা নিয়ে ওরা কথা বলছিল। সময় কাটার সাথে সাথে ডেনিসনের অস্বস্তি হতে শুরু করলো। হয়তো এতক্ষণে তার শরীরের উত্তেজনা কমে আসছে, কিন্তু কেন জানি ওর তবুও মনে হচ্ছিল কেউ যেন ওর ঠিক পেছনেই দাঁড়িয়ে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে রাখলে তার স্বস্তি বোধ হচ্ছিল। মানসিক অস্থিরতা সত্ত্বেও এমন একটা মূল্যবান জিনিস হাতে পেয়ে বেশ রোমাঞ্চিত সে। এখন যখন সে ঘরে একা, তখন সে ক্যানন আলবেরিকের বইটা খুঁটিয়ে পরীক্ষা করতে শুরু করে। প্রতি মুহূর্তে নতুন কিছু আবিষ্কার করে চমৎকৃত হয় সে। ক্যানন আলবেরিকের জয়, আপন মনে বলে উঠল সে। মাঝে মাঝে ও এমনটা করে থাকে। কে জানে মানুষটা এখন কোথায় আছে। আর আমার এই ল্যান্ডলেডিটার উচিত একটু ঠিক করে হাসা। শুনে যে কোনো মানুষের ভয় লেগে যাবে। শুনে মনে হবে যেন কেউ বাড়িতে মারা গেছে। আচ্ছা, কেয়ারটেকারের ছেলেটা যে ক্রুসিফিক্সটা আমায় দিল, সেটা কবেকার হতে পারে? সম্ভবত গত শতাব্দীর। গলায় পড়ে থাকতে বেশ অসুবিধা হয়, অত্যন্ত ভারী জিনিসটা। আমি নিশ্চিত ওর বাবাও এটা গলায় ঝুলিয়ে রাখতো। গলায় পরার আগে এটা একবার ধুয়ে নেওয়া উচিত ছিল। সে গলার ক্রুশ লাগানো চেনটা খুলে নেয় এবং সেটা রেখে দেয় টেবিলে। এই সময় টেবিল ক্লথটার নিচে কিছু একটা চোখে পড়ে তার। সেটা কি হতে পারে সেই নিয়ে বিভিন্ন রকম চিন্তা খেলে যায় তার মাথায়। কালি মোছার যন্ত্র? না, তেমন কিছু তো এখানে থাকবে না। একটা ইঁদুর? না না, একটু বেশি কালো। একটা বড় মাকড়সা? আশা করি সেটা যেন না হয়। না, এ কি? এই যে একটা হাত, ঠিক যেমনটা ওই ছবিতে রয়েছে। সেকেন্ডের মধ্যে সে বুঝে ফেলে ওটা কি।
ফ্যাকাশে বিষণ্ণ একটা হাত, হাড়ের উপর চামড়াটা এঁটে বসে রয়েছে, যেটা ঢেকে রয়েছে লম্বা কালো চুলে। সেটার আঙুলের সাথে যুক্ত লম্বা ধূসর ধারালো নখ। ডেনিসন লাফিয়ে ওঠে চেয়ার ছেড়ে, কারণ ও বুঝতে পেরেছে ওর ঠিক পিছনে সেই জন্তুটা দাঁড়িয়ে এবং তার বাঁ হাতটা রাখা ছিল টেবিলে, যেটা ধীরে ধীরে উপরে উঠতে শুরু করেছে। সেটা ডান হাতটা এগিয়ে আসছে ওর মাথার দিকে। সেটা কুচকুচে কালো, ছেঁড়া খোড়া কাপড় জড়ানো গায়ে এবং সমস্ত শরীর লম্বা চুলে আবৃত, ঠিক যেমনটা ছবিতে দেখেছিল সে। সেটার নিচের মাড়ির দিকটা সরু, ঠিক একটা পশুর মতো। সেখান দিয়ে বেরিয়ে আসছে ধারালো এবং কালো জিভটা। সেখানে কোনো নাক নেই এবং ওটা চোখ জোড়া আগুনের মতো জ্বলজ্বল করছে, যাতে ফুটে আছে রাজ্যের ঘৃণা। সেটা যে নির্দ্বিধায় কাউকে খুন করতে চায় তাতে কোনো সন্দেহ নেই। সেটার হাবে ভাবে অশুভ কিছুর ইঙ্গিত লেগে, কোনো পশুর থেকেও হিংস্র। ডেনিসনের মধ্যে একই সাথে বিতৃষ্ণা এবং শারীরিক ভয় মিশ্রিত একটা অনুভূতি ফুটে ওঠে। এখন কি করবে সে? সে জানে না সে কি বলবে, কিন্তু সে জানে সে কিছু বলছে। রূপলি ক্রুশটা হাতে ধরে অন্ধের মতো বিড়বিড় করতে শুরু করলো সে। বুঝলো দানবটা তার দিকে এগিয়ে আসছে এবং তার পরপর চিৎকার করে ওঠেও, এক আতঙ্কিত পাশবিক চিৎকার। সরাইখানায় দুই বেয়ারা সেই চিৎকার শুনে ছুটে আসে তার ঘরে, কিন্তু কিছুই দেখতে পায় না। তবে তাদের মনে হয় কেউ বা কিছু যেন তাদের ধাক্কা মেরে বেরিয়ে গেল ঘর থেকে। তারা ডেনিসনকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। ওরা দুজন ডেনিসনের সাথে সেই রাতটা থেকে যায়। সকালের দিকে ডেনিসনের বন্ধুরা আসে। ততক্ষণে ডেনিসন একটু বিধ্বস্ত থাকলেও মোটামুটি স্বাভাবিক হয়ে ওঠে। তার বন্ধুরা যখন সেই ছবিটা দেখে এবং কেয়ারটেকারের সাথে কথা বলে, তখন তারাও ওর কথায় বিশ্বাস করে। ভোরের দিকে কেয়ারটেকারটি সেখানে আসে এবং ল্যান্ডলেডির থেকে সমস্ত গল্পটা মন দিয়ে শোনে। সব শুনে তাকে অবাক দেখায় না। হ্যাঁ, এটা সেই ছিল, আমিও তাকে দেখেছি নিজের চোখে, এটুকু বলেছিল সে। যখন আরো প্রশ্ন তাকে করা হয়, তখন সে শুধু জানায়, আমি তাকে দুবার দেখেছি এবং প্রায় 1000 বার সেটার উপস্থিতি অনুভব করেছি। সে এটা জানায় না যে এই বইটা সে কোথায় পেয়েছিল কিংবা তার নিজস্ব অভিজ্ঞতা নিয়ে কিছুই বলল না সে। আমি খুব শীঘ্রই নিদ্রায় চলে যাব আর শান্তির সাথে বিশ্রাম নেব, তাই আমায় জ্বালাতন করে কোনো লাভ নেই স্যার, বলে কথা শেষ করে সে। আমরা তাই কখনোই ক্যানান আলবেরিকের আসল সত্যি বা কেয়ারটেকারটি কিরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছিল তা জানতে পারবো না। বইয়ের পিছনের আঁকা সেই ভূতুরে ছবিটার সাথে কিছু লাইন লেখা ছিল, যেটা থেকে হয়তো কিছু ক্লু পাওয়া গেলেও যেতে পারে। তো নিচে সেটা বর্ণিত করা হলো। শয়তানের সাথে সলোমনের বিবাদ লেগেছিল আলবারিক দে মোলিয়নের জন্য। সেইন্ট বার্ট্রান্ড, যিনি শয়তানকে তাড়িয়েছিলেন, তিনি আমার হয়ে সুপারিশ করেন। আমি প্রথম তাকে দেখেছিলাম 12ই ডিসেম্বর 1694 সালের রাতে। আমি শীঘ্রই তাকে শেষবারের মতো দেখতে পাব। আমি পাপ করেছি এবং তার জন্য ভুগতেও হচ্ছে এবং আরো ভুগতে হবে আমায়। ডিসেম্বর 29, 1701। এই ঘটনার প্রতি ডেনিসনের কিরকম মতামত সেটা আমি আজও ঠিক করে বুঝে উঠিনি। একবার সে আমায় বলেছিল, কিছু আত্মাদের জন্ম হয় প্রতিশোধ নেওয়ার জন্যে এবং তাদের আঘাত হয় মারাত্মক। আরেকবার সে বলে, ইসাইয়াও একজন বিচক্ষণ মানুষ ছিল। উনি একবার বলেছিলেন না যে ব্যাবিলনের ভগ্নস্তূপের মধ্যে নিশাচর প্রাণীরা বসবাস করে, তারা আমাদের কল্পনার ঊর্ধ্বে বন্ধু। এসব ছাড়াও ডেনিসন আরো কিছু জানিয়েছিল আমায়, যার জন্য বিষয়টা আমার মনে এখনো রয়ে গেছে আর আমি তার অনুভূতিটাও বুঝতে পেরেছি। গত বছর আমরা দুজনে কোমিংস বেড়াতে যাই ক্যানান আলবারিকের কবর পরিদর্শন করতে। সেটা সুন্দরভাবে মার্বেল দিয়ে বানানো, যার সাথে রয়েছে ক্যানান আলবারিকের মূর্তি। তার বুদ্ধিমত্তা নিয়ে কিছু লেখাও রয়েছে সাথে।
দেখলাম ডেনিসন বেশ কিছুক্ষণ যাবৎ ওখানে প্রতিনিধির সাথে কথা বলছে। যখন আমরা বেরোচ্ছিলাম তখন সে আমায় বলে, আশা করি যদি বলি আমার বাইবেলের প্রতি খুব বিশ্বাস আছে তাহলে ভুল কিছু বলা হবে না। তবে আমার মনে হয় ক্যানান আলবারিকের উদ্দেশ্যে এখানে জনসমাবেশ বসবে এবং তার উদ্দেশ্যে প্রার্থনা করা হবে। তারপর সে আরো যোগ করে, আমার কোনো ধারণাই ছিল না যে এরকম একটা কাজের জন্য এতটা দাম চোকাতে হতে পারে। শুনছিলেন এমআর জেমসের কাহিনী ক্যানান আলবারিকের স্ক্র্যাপবুক। গল্পটি যখন আমি রেকর্ড করছিলাম তখন সময়টা ছিল দুপুর বেলা এবং বাইরে দেখলাম হালকা হালকা মেঘ জমছে। বোধহয় সেই কারণেই গল্প পাঠ করতে করতে থেমে যায়। গল্পে সেই কেয়ারটেকারটার মতো অনুভব হচ্ছিল। তবে হ্যাঁ, ভয় সত্যি সত্যি একটু লাগছিল। তাই সেদিন কাজটা ছেড়ে বাকিটা পরের দিন রেকর্ড করি। গল্পের সেই জীবটা বা পিশাচটার ছবিটা যদি আপনার মনের মধ্যে কোনোভাবে গেঁথে যায় তাহলে ভয় লাগবেই। তো যেহেতু গল্পটা আমায় ভয় পাওয়াতে সক্ষম হয়েছে তাই আমি গল্পটাকে দিলাম 5-এর মধ্যে 3.5। গল্পটা যদি একটু আরো বড় হতো এবং যদি এর মধ্যে আরো বেশি মাত্রায় রহস্য থাকতো তাহলে হয়তো 5-এ 5 দিতাম। যাই হোক, এবার আপনার পালা। বলুন এই গল্পটাকে আপনি কত দেবেন 5-এর মধ্যে? অপেক্ষায় রইলাম। দেখা হচ্ছে পরের সপ্তাহে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।